আমরা চাই এই দেশটাকে একটি স্থিতিশীল জায়গায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপত্তামূলক জায়গায় নিয়ে যেতে। সেই জায়গায় নিতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প মানুষ ভাবছে না। এই কারণেই মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের আবার ফিরে আসুক। হবে আমাদের দেশের কিছু কিছু রাজনীতিবিদ, কিছু কিছু আমি বলছি, তারা নিজেদেরকে রাজনৈতিক নেতৃত্বের জায়গায় দেখতে চান, না জোকার বা কিছু কিছু অভিনেতার মতো বিভিন্ন অঙ্গভঙ্গি কথাবার্তা বলে তারা ভাইরাল হতে চান। সেই বিষয়ে একটি সীমারেখা আসলে টাঙানো প্রয়োজন। যেমনটা আপনি প্রথমেই বলছিলেন, রুহুল কবির রেজভী, যার বর্ণাঢ্য একটি ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির পক্ষে, তখন তাদের অনেক নেতাকর্মীরাই রাজপথে ছিলেন না, তিনি ছিলেন, এবং সেই সময়ও তিনি অনেক অসংলগ্ন কথাবার্তা বলেছেন। এবং আমি মনে করি বিএনপি যে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা অনেকেই বলতে চাই না, তার মতো একজন মানুষকে, এটা বিএনপির আভ্যন্তরীণ বিষয়, তারা কাকে তাদের নেতা নির্বাচিত করবে। তো এই ধরনের ভাইরাল হওয়ার জন্য বা মানুষের কাছে একটি আলোচনায় থাকার জন্য, সমালোচনায় থাকার জন্য যারা এই ধরনের কথাবার্তা বলেন, এই ধরনের মানুষকে নিয়ে আসলে খুব বেশি আমি মনে করি কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। না, কিন্তু যখন উনি শেখ হাসিনা সম্পর্কে বলছেন, এখন হয়তো এই প্রজন্মের অনেকেই রুহুল কবির রিজভীকে জানেন না, চিনেন না। আমি একটু আগে একটি শো করছিলাম বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সঙ্গে। তিনি বলেছেন যে একজন সুস্থ, তার কাছে মনে হয়নি যে রুহুল কবির রিজভী সুস্থ, কারণ তার মতো একজন রাজনীতিবিদ সুস্থ যদি থাকেন, তাইলে এই ধৃষ্টতা তিনি দেখাতে পারেন কিনা যে শেখ মুজিবের পরিবার, তিনি এই কথাটি বলেছেন, পরিবার শব্দটি বলেছেন, যে শেখ হাসিনা তো নাই, তার পরিবার, এমনকি শেখ মুজিবুর রহমানেরও কোনো অবদান নেই। তো আপনাদের, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আপনি সাংগঠনিক সম্পাদক, নিশ্চয়ই নতুন প্রজন্মকে আপনাদেরও আসলে এই বিষয়ে জানানো উচিত। প্রতিক্রিয়া কি সেটিও জানার অধিকারও মানুষের রয়েছে। তৌফিক ভাই, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার সাহেব যথেষ্ট বয়স্ক মানুষ। তিনি যথার্থই বলেছেন, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি সেই হিসাবে আরেকটি বড় দলের রাজনৈতিক নেতাকে জৌকার বা এই ধরনের কিছু বলাটা আমি মনে করি এটা খুব সমচীন হবে না, শোভনীয় হবে না। আমি এই কারণে আর আসলে যা বলেছি তার বাইরে আমি মনে করি আর কিছু বলতে হবে না। তবে আমাদের এই যে দেশের মানুষ, আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান সাহেব, তিনি একটি জাতির জন্ম, একটি নিবন্ধ তিনি লিখেছিলেন সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায়। তো সেই জায়গা থেকে শুরু করে বিএনপি যখন ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের দলিল পত্র কিন্তু তখন সম্পাদনা হয়েছিল, প্রকাশিত হয়েছিল, তাই না মারুফ ভাই? তো সেই সময় তো জিয়াউর রহমানকে নিয়ে আজকে মহান জাতীয় সংসদে যে অশ্লীল মিথ্যা কথাগুলো ইতিহাস বিকৃত করা হচ্ছে, সেগুলো কিন্তু বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের যে দলিল পত্র লেখা হয়েছে, সেটা যদি আমরা আমাদের সামনে নিয়ে আসি, দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কি বলা হয়েছিল, সেগুলো যদি আমরা সামনে আনি, তাহলে বঙ্গবন্ধুর অবস্থান কোথায় এবং অন্যদের অবস্থান কোথায় আমরা সেটা খুব সহজেই আমরা তুলনা করতে পারি। কিন্তু দেখুন, ভালোর যেরকম কোনো তুলনা হয় না, মুক্তিযোদ্ধা যারা, মুক্তিযুদ্ধের সংগঠক যারা, আমি মনে করি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করাটা এটা খুব সমচীন নয়। সমচীন নয় এই অর্থে যে কৃষক বা যে কৃষানী বা যে সেই রাখাল বালকটি বা গ্রামের ছেলেটি, সে মুক্তিযোদ্ধাদেরকে রাস্তা দেখিয়েছিল, যে গৃহস্থের ঘরে শান্তিপ্রিয় কৃষক, তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে আজকে হয়তো 5 জন বা 10 জন 20 জন ঘরে যাই আছে, আমাদের সাধারণত কৃষকের ঘরে বা আমাদের গ্রামের
সেই 71-এ কিন্তু খুব বেশি কিছু ফ্রিজ বা এরকম রাখার মতো কোনো পরিবেশ ছিল না, কিন্তু তারপরেও তাদের যা কিছু ছিল তারা মুক্তিযোদ্ধাদেরকে খাইয়েছিলেন। তো আমরা তাদের অবদানকে কি অস্বীকার করতে পারি? এই জায়গায় দেখুন, 71 সালে আন্তর্জাতিক মিডিয়ায় বঙ্গবন্ধুকে যেভাবে বাংলাদেশের প্রধান নেতা বা জাতীয়তাবাদী নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, আমি সামান্য আপনার একটু সময় নিতে চাই। 70-এর নির্বাচনের যে গণরায়টি, আন্তর্জাতিক গণমাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ফলে বাঙালি রাজনৈতিক নেতৃত্বে তিনি যে একক নেতা ছিলেন, তার প্রতি যে বাঙালির একক ম্যান্ডেট ছিল, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 7ই মার্চের যে ভাষণ, যেটা ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে, সেই 7ই মার্চের ভাষণে তিনি আন্দোলন, প্রতিরোধ এবং স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন। ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভ ও 1971 সালের ঘটনা প্রবাহকে বা 7ই মার্চের ভাষণকে একটি মাইল ফলক হিসেবে ঘোষণা করেছিল। 26শে মার্চ বিদেশি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বা তৎকালীন যারা যে সমস্ত জাহাজ সমুদ্রে ছিল, তারা কিন্তু উল্লেখ করেছেন যে 26শে মার্চ রাত্রেই বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস 27 তারিখ তাদের প্রতিবেদনে তারা কিন্তু ন্যাশনালিস্ট লিডার অফ পাকিস্তান হিসাবে বঙ্গবন্ধুর কথা এবং বঙ্গবন্ধুকে গ্রেফতার করার কথা, তাকে তিনি যে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই কথাটি উল্লেখ করেছে। এবং সেই সময় মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনেক সময় শেখ মুজিবুর রহমানের বাহিনী হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস 1971 সালের একটি প্রতিবেদনে তারা লিখেছেন, দি ফোর্স অফ শেখ মুজিবুর রহমান, এর যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুর নামেই যে স্বাধীনতা হচ্ছে, বঙ্গবন্ধুই যে স্বাধীনতার প্রধান নেতা, সেই কথাগুলো ছিল। এই জায়গায় অন্য কারোর নাম কিন্তু আসেনি বা কারো কথাই কিন্তু উল্লেখ করা হয়নি। এই জায়গায় একটি কথা আমাদের মনে রাখা উচিত, যে ঐতিহাসিক দলিল দস্তাবেজ যেগুলো, বা আমরা সব সময় বলে থাকি, মানুষ ইতিহাস রচনা করে, কিন্তু ইতিহাসকে পরিবর্তন করা যায় না। ইতিহাসকে পরিবর্তন করার যে চেষ্টাটা যারা করে থাকেন, তারা আসলে ইতিহাস বিকৃতি করেন এবং তাদেরকে মিথ্যাবাদী হিসাবেই আসলে চিহ্নিত করা হয়। জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করেছিলেন সে নিয়ে অনেক কথা আছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। কারণ তারা চাচ্ছে যে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সবকিছুকে বিতর্কিত করতে, আমরা সেই বিতর্কে অংশগ্রহণ বা উৎসাহিত করতে চাই না। জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন 27শে মার্চ, এটা ইতিহাস স্বীকৃত। তার আগে জহুর চৌধুরী সহ আরো অনেকেই সেই ঘোষণা করেছিলেন, সেগুলি কিন্তু ঐতিহাসিক ভাবে অনেকেই বর্ণনা করেছেন এবং প্রত্যক্ষদর্শীরা সেটা বর্ণনা করেছেন। এবং জিয়াউর রহমান সাহেব তিনি যে বেতারে যে ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু বলেছেন তিনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কি এআই দিয়ে করা হয়েছে, না এটা কি বানানো হয়েছে? আমি আমার সেই রেজভী সাহেবকে জিজ্ঞেস করতে চাই। এবং দেখুন, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে 71-এর 26 থেকে 28শে মার্চের যে ঘটনা প্রবাহে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ঘোষণার কেন্দ্রীয় নেতা হিসাবে এবং মূল ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। মুজিবনগর সরকার গঠন করা হয়েছে, তার নামেই সেই সরকারটি হয়েছে। সেই সময় সরকারে যারা দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের নেতারা সেখানে ছিলেন, জাতীয় 4 নেতা, তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এবং এই যে দেখুন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড ফোর্সটা ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে এবং তার অধীনে 1ম থেকে 3য় এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তিনি এই তার ফোর্সটি গঠন করেছিলেন। এবং দেখুন, কে ফোর্স যেটা খালেদ মুশাররফের নেতৃত্বে ছিল, তার আওতাধীন এলাকা ছিল 4র্থ, 9ম এবং 10ম স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে যুক্ত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে
তার এই বাহিনীটা ছিল, এবং এস ফোর্স আমাদের শফিউল্লাহ সাহেবের তিনি গঠন করেছিলেন, বা তার যে নেতৃত্বে যে ফোর্সটা ছিল তাকে এস ফোর্স বলা হতো, অর্থাৎ দ্বিতীয় এবং 11তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠন করা হয়েছিল। তো এই যে দেখুন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা ছিল, বা আমি বললাম যে প্রত্যেক অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা সহযোগিতা করেছিলেন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে দেশে কাজ করেছিলেন, প্রত্যেকের অবদানকে ছোট করার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই সময়টায় মুজিবনগর সরকারে আপনি দেখুন, তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেবরা তারা নিরলস ভাবে, আমাদের সিলেটের কৃতি সন্তান এমএজি উসমানী সাহেব সেই সময় প্রধান সেনাপতি ছিলেন, এবং বঙ্গবন্ধুর পুত্র তার সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এই বিষয়গুলো ইতিহাসে মীমাংসিত ঘটনা, এবং 71 থেকে আজ 2026 এত বছর হয়ে গেল, যে তথ্য প্রমাণগুলো রয়েছে সেগুলো এখনো মানুষের মধ্যে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, প্রত্যক্ষদর্শী। তো এই এবং ইতিহাসের বিভিন্ন দলিল দস্তাবেজ দেশে এবং দেশের বাইরে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ বলেন, এবং সেই সময় আমাদের বঙ্গোপসাগরে যে জাহাজগুলো ছিল তার অনেক ক্যাপ্টেন তারা কিন্তু বলেছেন যে রেডিওতে বঙ্গবন্ধুর পক্ষে 26শে মার্চ সেই ঘোষণাটি, স্বাধীনতার ঘোষণাটি শুনেছেন ওয়্যারলেসের মাধ্যমে বঙ্গবন্ধুর পক্ষ থেকে। বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে তিনি কিন্তু সেই দিন সেই ঘোষণাটি দিয়ে গিয়েছিলেন, এবং একটা নেরেটিভ তৈরি করা হয়। দেখুন, এই যে রেজভী সাহেবরা বা এই 24-এর 5ই আগস্ট পরবর্তী অনেক ধরনের পাগলের, বা পাগল না, আসলে এরা মামলতবাজ এবং ইতিহাসকে বিকৃত করার জন্য টাকলা ফুয়াদ, ডাস্টবিন শফিক, বালিস্টর, এই যে শাহরিয়ার কবির, এই ধরনের কিছু উদ্ভট ব্যক্তিবর্গ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এদেরকে নিয়ে আসা হয় বা নিয়ে আসতে বাধ্য করা হয়। এরা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার একটি মিশন নিয়ে তারা নেমেছে। আমি মনে করি রেজভী সাহেবও তিনি এই মিছিলে অংশগ্রহণ করলেন। তো তারা বলতেই পারেন, তারা হয়তো তাদের কাছে ইতিহাসকে পরিবর্তন করার কোনো আলাদা মেশিন আছে কিনা আমি জানি না, কারণ তাদের তো অনেক প্ল্যান, তারা প্ল্যান করে এই দেশটাকে আজকে জঙ্গিবাদের দিকে শুধু নিয়ে যাননি, আজকে এই দেশটাকে শতভাগ বিদ্যুতের জায়গা থেকে একটি অন্ধকারে তারা নিয়ে যাচ্ছেন। তাদের তো এই প্ল্যান ছিল, তো তারা তাদের সেই প্ল্যানের অংশ হিসাবেই এই দেশের সকল ইতিহাস, কৃষ্টি, আমাদের সহমর্মিতা বা গণতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো ছিল, বা এই যে সুফিবাদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে, সেই জায়গাটায় আঘাত করা, এইভাবে তারা প্রত্যেকটি জায়গায় তো তাদের হয়তো নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী এই রাষ্ট্রটিকে একটি অকার্যকর, ধর্ষকের রাষ্ট্র, লুটেরার রাষ্ট্র, ঘাতকের রাষ্ট্র হিসাবে তারা তৈরি করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং একটা প্রজন্মকে অসভ্য, বেয়াদব, অশ্লীল, গালাগালির চর্চা অবাধে ইউনুস করতে দিয়ে আজকে যে এই জাতির কতটা ক্ষতি করেছে, এই দেশের প্রত্যেকটা মানুষ আজকে সেগুলো অনুধাবন করছে। তো এই কারণে আমি মনে করি উত্তেজনা ছড়ানোর জন্য, বিতর্ক তৈরি করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তা, আচরণ জাতি প্রত্যাশা করে না, এবং সাধারণ মানুষ, বিবেকবান মানুষ, সচেতন মানুষ এগুলো প্রত্যাশা করেন না। ইতিহাসে প্রত্যেককে নির্ধারিত স্থান দিয়েছে, এবং আমি মনে করি যার যেখানে স্থান তাকে সেই স্থানে রাখাটাই হলো তাদেরকে সম্মান করা। একজনকে আপনি আমি সম্মান করতে গিয়ে আরেকজনকে অসম্মান করলে যাকে নিয়ে আপনি টানাটানি করছেন তাকেই আসলে অসম্মানিত।
জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যদি অন্যভাবে প্রশ্নটা করতে চাই, যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম এই যে আহ, 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 সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সাংবাদিকরা যখনই আওয়ামী লীগের তৎপরতা নিয়ে তাকে প্রশ্ন করেন, তিনি বলেন আওয়ামী লীগের তো কোনো তৎপরতা দেখি না, আওয়ামী লীগ কি আছে? কখনো বলেন আওয়ামী লীগের সেই মুরদ নাই যে মাঠে নেমে কিছু করবে। আহ বিষয়টা কি এমন কিছু, আপনি যদি মাঝখানে বললেন যে উস্কানির একটা শব্দ বললেন, এমন কি কিছু কিনা যে শেখ হাসিনা যখন বললেন তিনি শান্তিপূর্ণভাবে দেশে এসে আইনের কাছে তিনি নিজেকে সোপর্দ করবেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন, সেই জায়গায় এই শান্তি বিনষ্ট করে বা একটা এই যে উস্কানিমূলক তৎপরতা, কোনো বিশৃঙ্খলা তৈরি করার মধ্য দিয়ে শেখ হাসিনার দেশে আগমনকে বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য নিয়ে এই রুহুল কবির রিজভী, মানে যিনি বিএনপির মহাসচিব হতে যাচ্ছেন, তিনি এখন হঠাৎ করে এই কথাগুলো বলছেন কিনা, এটা আপনার কাছে মনে হয় কিনা কোনো? অবশ্যই। দেখুন, ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেছেন যে রাজনৈতিক দলটি এবং যে রাজনৈতিক দলের সদস্যরা, তাদের কাছ থেকে আপনি তো খুব ভালো কিছু আশা করতে পারেন না। বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃকুলে। তো গণতন্ত্র একটি ধারাবাহিক বিষয়, মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। তো বিএনপি অতীতেও এই দেশকে জঙ্গিবাদের দিকে, মৌলবাদ, লুটেরা এবং পরপর 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা, বিদেশি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তাদের সন্ত্রাসীদেরকে আশ্রয়, অস্ত্র সরবরাহ করা, এই বিষয়গুলো তো আমরা দেখেছি। এবং এই যে আপনার ইউনূসের নেতৃত্বে যে মব সন্ত্রাসটি শুরু হয়েছিল, বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে সেটাকেই তো অব্যাহত রেখেছে। আজকেও সিলেটে একজন আওয়ামী লীগ নেতা সহ 2জন মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজকে সারা দেশে, আগে যেখানে নদীতে জাল ফেললে মাছ ধরা হতো, আজকে সেখানে আমরা প্রতিদিন দেশের আনাচে কানাচে বিভিন্ন নদীতে আমরা একটার পর একটা লাশ দেখতে পাচ্ছি। এই যে নিরাপত্তাহীনতা, এই যে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখা হয়েছে। সালাউদ্দিন সাহেব, তিনি দীর্ঘ 7 বছর শিলংয়ে ছিলেন, ভারতের বিরুদ্ধে কথা বলেন। প্রেম তো তলে তলে ঠিকই আছে। প্রেম না থাকলে আপনি আরেক ঘরে ঘর সংসার কিভাবে করলেন? আপনার কি বৈধ পাসপোর্ট ছিল? সেখানে থাকার কোনো ডকুমেন্ট ছিল? কিভাবে ছিলেন আপনি বলুন? আপনি আয়নাগরের কথা বলেন। আয়নাগর জিয়াউর রহমান সাহেবের সময় কি বিভিন্ন সামরিক বাহিনীর অধীনে ছিল না? গোয়েন্দাদের অধীনে ছিল না? এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। আমরা দেখি নাই যে ডিজিএফআই ছাত্রলীগ যুবলীগের কত তরুণকে নিয়ে গিয়েছে, গুম করেছে, পরে লাশ পাওয়া যায়নি? তারই ধারাবাহিকতায় খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। এরপরে তথাকথিত সেনা সমর্থিত যে সরকার, ফখরুদ্দিন নিয়াজউদ্দিন, সেখানেও আয়নাগর ছিল। আপনারাই তো বলছেন যে তারেক জিয়াকে আয়নাগরে রাখা হয়, তারপরে সেখান থেকে তাকে নির্যাতন করা হয়, তিনি তারপরে দেশের বাইরে চলে যান। তিনি দেশের বাইরে গিয়ে তিনিও তো দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও তো ফৌজদারি মামলায় আসামি ছিলেন। তিনি যখন দিনের পর দিন লন্ডন থেকে কথা বললেন, সেটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। আজকে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে কথা বললে বিভিন্ন গণমাধ্যমে টুটি চেপে ধরবেন। এই যে আছে না, মৌলানা সাহেবরা নিজেরা করলে আরাম, অন্যরা করলে হারাম। তো এই বিষয়টা আমাদের অনেকের উপরেই আসলে চলে আসে। তো দেখুন, আমরা এইভাবে যদি বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে আসি, আমরা দেখব যে বিএনপি একটার পর একটা তাদের যে ব্যর্থতায় চূড়াগলিতে হারিয়ে যাচ্ছে। এই জায়গায় রাজনৈতিক কথাবার্তা, হুঙ্কার না দিয়ে তারা, তাদের আর কিছুই করার নেই। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এডিবি, জাইকা, এমন কোন আন্তর্জাতিক দাতা সংস্থা বলেন বা অর্থ সংস্থা বলেন, যারা আজকে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে হাত গুটিয়ে সরে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না। আজকে প্রায় 1,500-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। আজকে বিদ্যুতের কথা তো আগেই বললাম, যে বিএনপির সময়ে বিদ্যুতের জন্য মানুষ গুলি খেয়ে মারা গিয়েছিল, সেই পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। আদালতে হামলা হচ্ছে, বিদ্যুৎ স্টেশনে হামলা হচ্ছে, আজকে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে কথাবার্তা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোলের জন্য সংকট ছিল। এই যে একটার পর একটা সংকট, বিদেশিদের কাছে সবকিছু তুলে দিচ্ছেন, তারপরেও তো
দাসখত একটার পর একটা দিচ্ছেন, তারপরেও তো এই সংকট থেকে এই জাতিকে আপনারা কিছুই দিতে পারছেন না। আপনি তো এসে বলেছিলেন আপনার একটি প্লেন আছে, তো প্লেনটা কি ভাই? আমরা তো দেখতে পাচ্ছি প্লেনটা হচ্ছে দেশকে দিনে দিনে সেই কিসিঞ্জারের তথাকথিত যে একটি সংলাপ আমাদের সম্পর্কে দিয়ে বিশ্বের কাছে আমাদেরকে হেয় করতে চেয়েছিল, তো আপনি তো সেই কিসিঞ্জারের তত্ত্বের উপরেই চলে যাচ্ছেন, দেশটাকে জাতিকে সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। আজকে এই অস্থিতিশীল শুধু রাজনৈতিক পরিস্থিতি নয়, বিদেশি নাগরিকরা বাংলাদেশে নিরাপদ মনে করছেন না, শিল্প প্রতিষ্ঠানগুলো, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগকে নিরাপদ মনে করছে না। বিভিন্ন ব্যবসা অফিস আদালতে দিনে দুপুরে, বিভিন্ন কারখানায় ফ্যাক্টরিতে দিনে দুপুরে চাঁদাবাজি করা হচ্ছে, বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। তো এই যে এইগুলাই যদি আপনাদের প্ল্যান থেকে থাকে, তো এই জাতিকে নিয়ে আপনারা পরিষ্কার করে বলুন যে আপনারা এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছেন। আপনাদের যদি এই দেশ জাতির প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো, বিএনপি এই রাজনৈতিক নামেই একটি রাজনৈতিক দল, একটি লুটেরা প্ল্যাটফর্ম, কোনো আদর্শে নেই। এখানে দক্ষিণপন্থীরাও আছে, বামপন্থীরাও আছে। এখানে এদের আদর্শিক যে যে কোনো রাজনৈতিক দলের তো একটি আদর্শিক স্ট্যান্ড থাকে, তাদের রাজনৈতিক স্ট্যান্ডটা কি? সেটা কি আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে, সাধারণ মানুষের কাছে তারা এখনো সেটা বলতে পারবে যে তাদের একটি যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিটাই কি? তাহলে তো সেটাও পরিষ্কার করে বলতে পারবেন না। আমেরিকার সঙ্গে আপনি চুক্তি করবেন, আমেরিকাকে সব কিছু দিয়ে দিবেন, আবার রাশিয়ার কাছ থেকেও আপনি সাহায্য চাইবেন, চায়নার কাছ থেকেও সাহায্য চাইবেন, দিনে রাতে ভারত বিরোধিতা, ভারতের অধিপত্যবাদের বিরুদ্ধে তথাকথিত একটি ফানুস তুলবেন, আবার ভারত থেকে আপনাকে তেলও আনতে হবে, ডিজেলও আনতে হবে, বিদ্যুৎও আনতে হবে, এমনকি কাঁচা লঙ্কাটাও আপনাকে আনতে হবে। ভারত কেন ভিসা দিচ্ছে না সেটাও আবার তাদের সঙ্গে দেন দরবার করতে হবে। তো এই যে বিপরীতমুখী একটা পরিস্থিতি, এগুলো দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু নয়। আমরা চাই এই দেশটাকে একটি স্থিতিশীল জায়গায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপত্তামূলক জায়গায় নিয়ে যেতে। সেই জায়গায় নিতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প মানুষ ভাবছে না। এই কারণেই মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের আবার ফিরে আসুক।